নমস্কার বন্ধুরা, বংডমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট 100খানা প্রশ্নের মধ্যে 50টি প্রশ্ন নিয়ে খুবই ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের এই ভিডিওর এই খণ্ডে নেক্সট 50টি বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনকে খুবই বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডমি চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। দেখুন, প্রথম প্রশ্নে বলা হচ্ছে লিউকোমিয়া অর ব্লাড ক্যান্সার ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল ইনক্রিজ অফ হুইচ সেল। দেখুন, এর উত্তর হবে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা। বেসিক্যালি হয় কি, দেখুন ডাব্লিউবিসির যে নর্মাল পরিমাণ সেটা হচ্ছে 6000 থেকে 8000, বাট এই পরিমাণ যদি বেড়ে 20000 থেকে 30000 হয়ে যায় তখন সেই কন্ডিশনকে বলা হয় লিউকোসাইটোসিস। আর এই ডাব্লিউবিসির কোয়ান্টিটি যদি এর থেকেও বেড়ে 50000 থেকে 1 লাখ হয়ে যায় তখন যে অবস্থার সৃষ্টি হয় সেই কন্ডিশনকে বলা হয় লিউকোমিয়া। বেসিক্যালি আমাদের শরীরে ইনফেকশন হলে রক্তে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে, যার ফলে প্রচুর পরিমাণ ডাব্লিউবিসি প্রডিউস হতে থাকে সেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন ইনফেকশন যদি ইনফ্ল্যামেশনে পরিণত হয় তখন হয় কি, অ্যাবনর্মাল অ্যামাউন্টে ডাব্লিউবিসি প্রডিউস হতে শুরু করে। তবে এক্ষেত্রে মনে রাখবেন কিছু ড্রাগ আছে, যেমন কর্টিকোস্টেরয়েড টাইপের যে ড্রাগগুলো হয়, এই টাইপের ড্রাগ যদি কোনো ব্যক্তি ইউজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়। দেখুন 2 নম্বরে বলছে হাউ মেনি ক্রোমোজোম ডাজ আ হিউম্যান সেল কন্টেইন। এর উত্তর হবে 46, অর্থাৎ আমাদের মনুষ্য দেহে 46টি ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হয় অটোজোম, যা হচ্ছে দেহের বৈশিষ্ট্যকে বহন করে থাকে। আর 1 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 2টি ক্রোমোজোম হচ্ছে হয় যেটা সেক্স ক্রোমোজোম। ছেলেদের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম হয় এক্স আর ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে হয় এক্স অ্যান্ড এক্স। ঠিক আছে, এরপরে আসছে 3 নম্বর। 3 নম্বরে বলছে ফ্রম দ্য ইভলিউশনারি পয়েন্ট অফ ভিউ হুইচ ইজ দ্য ক্লোজার টু ম্যান। দেখুন এর উত্তর হবে ডলফিন। এক্ষেত্রে কিছু ব্যাপার বলার আছে। দেখুন ডলফিনের কিন্তু 2টো স্টমাক থাকে, একটা ফুড স্টোরেজ এবং অন্যটা ডাইজেশন সিস্টেম হিসেবে কাজ করে থাকে। একটা ব্যাপার মনে রাখবেন, কিলার হোয়েল, যেটাকে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে তিমি মাছ বলে থাকি, কিলার হোয়েল কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডলফিনেরই হচ্ছে গিয়ে একটা টাইপ, হ্যাঁ, যাকে অর্কা নামেও চিনে থাকি। 4 নম্বরে বলছে হুইচ ডিজিজ ইজ কজড বাই নিকেল। দেখুন এর উত্তর হবে ডার্মাটাইটিস। এই ডার্মাটাইটিস কি, এটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ স্কিন ইনফ্ল্যামেশন। এরপর আছে 5 নম্বর। 5 নম্বরে বলছে হুইচ অর্গ্যান ব্রেকস ফ্যাট টু প্রডিউস কোলেস্টেরল। দেখুন এর উত্তর হবে লিভার। দেখুন লিভারে অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে ফ্যাট জাতীয় খাবার খাই না, সে ফ্যাট থেকে হচ্ছে কোলেস্টেরল তৈরি হয়। আমি চেষ্টা করব কোলেস্টেরল ওরিয়েন্টেড যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো শর্টে একদম সোজাভাবে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরতে। দেখুন প্রথমত হচ্ছে কোলেস্টেরল প্রাণী দেহে দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে মুক্ত অবস্থায় ফ্রি কোলেস্টেরল, আর একটা হচ্ছে কম্বাইন্ড উইথ ফ্যাটি অ্যাসিড। সেকেন্ড হচ্ছে এই কোলেস্টেরলের কাজ কি। দেখুন কোলেস্টেরলের প্রধান কাজ হচ্ছে কর্টিকোস্টেরয়েড হরমোন তৈরি করা, সেক্স হরমোন তৈরি করা, বাইল অ্যাসিড তৈরি করা এবং ভিটামিন ডি কে সিনথেসাইজ করা। এবং সবার লাস্টে আসছে এই কোলেস্টেরল সিনথেসাইজটা হয় কোথায়। দেখুন এই কোলেস্টেরলটা সিনথেসাইজ হয় বেসিক্যালি লিভার, ইন্টেস্টাইন, তাছাড়া যে রিপ্রোডাক্টিভ টিস্যু হয় সেই সমস্ত এরিয়াতে এই কোলেস্টেরল সিনথেসাইজ হয়। আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব এখন এই ফ্যাট থেকে কোলেস্টেরল কিভাবে তৈরি হয়। তো প্রসিডিওরটা একটু বড়, দেখুন আপনারা বসে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম এ। এই অ্যাসিটাইল কোএনজাইম এ কি করে তৈরি হয়, বিভিন্নভাবে তৈরি হয়। তার মধ্যে যেহেতু আমরা এখানে ফ্যাট নিয়ে আলোচনা করছি, ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের সময় হচ্ছে কি অ্যাসিটাইল কোএনজাইম এ কে পাওয়া যায়। এখন এই অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে পরবর্তীকালে রিঅ্যাকশনের মাধ্যমে কি তৈরি হয়, অ্যাসিটো অ্যাসিটাইল কোএনজাইম। এই অ্যাসিটো অ্যাসিটাইল কোএনজাইম থেকে তৈরি হয় বিটা হাইড্রক্সি বিটা মিথাইল গ্লুটারিল কোএনজাইম। এটা কোথায় তৈরি হয়, এটা তৈরি হয় আমাদের যে লিভার আছে সেই লিভারের এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে তৈরি হয়। এরপর এই যে এইচএমজি মানে বেসিক্যালি বিটা হাইড্রক্সি বিটা মিথাইল গ্লুটারিল কোএনজাইম, এর শর্ট ফর্ম হচ্ছে কি এইচএমজি। এই এইচএমজি থেকে পরবর্তীকালে তৈরি হয় মেভালোনেট। এই মেভালোনেট তৈরি হওয়ার সময় 2 NADPH, অর্থাৎ এই এনএডিপির ফুল ফর্ম কি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই 2 অণু NADPH থেকে 2 অণু NADP প্লাস তৈরি হয়, অর্থাৎ আয়ন তৈরি হয়। এই মেভালোনেট থেকে তৈরি হয় পরবর্তীকালে আইসোপেন্টাইল ডাইফসফেট। এই মেভালোনেট যখন তৈরি হয় তখন কি হয় জানেন তো, শক্তির কিছু ব্যয় হয়, অর্থাৎ কিছু পরিমাণ এটিপি খরচা হয়ে যায়। এরপরে আইসোপেন্টাইল ডাইফসফেট থেকে তৈরি হয় স্কোয়ালিন, এবং স্কোয়ালিন থেকে তৈরি হয় ল্যানোস্টেরল, এবং ল্যানোস্টেরল থেকে তৈরি হয় কোলেস্টেরল। এখন এই যে পুরো যে ডায়াগ্রামটা দেখালাম কেন আপনাদের ডিটেলে বোঝালাম, কারণ এখন হচ্ছে কি প্রশ্নের ধাঁচ টোটালি বদলে যাচ্ছে। বিশেষ করে যদি আপনি আরআরবির মতো পরীক্ষাগুলো দিতে যান, যে রেলের পরীক্ষাগুলো, তাতে প্রচন্ড খুঁটিয়ে কোশ্চেন করে। আপনাকে হয়তো ঘুরিয়ে যখন কোশ্চেন করলো তখন হয়তো জিজ্ঞেসই করলো না যে
ফ্যাট থেকে কোলেস্টেরল হচ্ছে কোন অর্গানে তৈরি হয়, হয়তো বলো যে কোলেস্টেরল তৈরির ঠিক আগে হচ্ছে কোন কম্পাউন্ডটা তৈরি হয়, সেটা হচ্ছে কি ল্যানোস্টেরল। মনে রাখবেন ল্যানোস্টেরল থেকে কোলেস্টেরল তৈরির মাঝখানে আরো 20খানা কিন্তু প্রসিডিওর হয়, যেটা হচ্ছে গিয়ে রিসার্চ লেভেলে যারা করে তারা জানে বা তাদেরকে কাজে লাগে, যেটা আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে সাধারণত কাজে লাগে না। এরপরে আমরা চলে যাই 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলছে হুইচ ভিটামিন ইজ নেসেসারি ফর ব্লাড ক্লটিং। দেখুন এর উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম কি? ফাইলোকুইনান। এই ভিটামিন কে প্রোথ্রম্বিনকে প্রডিউস করে থাকে, যা পরবর্তীকালে ক্লটিং ফ্যাক্টর এক্স এর মাধ্যমে থ্রম্বিনে পরিণত হয়। পরে এই থ্রম্বিন ও প্লাজমা বা রক্তরসে অবস্থিত ফাইব্রিনোজেন যখন যুক্ত হয় তখন ফাইব্রিন তৈরি হয়, যা বেসিক্যালি রক্তপাতকে বন্ধ করে। ফাইব্রিন করে কি, ধরুন আমাদের দেহে যে স্থানটা কেটে গেল সেই স্থানে একটা নেটের মতো আবরণ তৈরি করে, সেখানকার বেসিক্যালি যে রক্ত হয় সেই রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। আর এই যে রক্ত জমাট বাঁধার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরকে বলা হয় হিমোস্ট্যাসিস, এটা মনে রাখবেন। এখন আপনাদের মনে হতে পারে আমাদের দেহের মধ্যে দিয়ে যে রক্তটা সার্কুলেট হচ্ছে সেটাও তো জমে যেতে পারে, কিন্তু সেটা জমে না কার জন্য? কারণ আমাদের দেহে অ্যান্টি অ্যাগ্লুটিনেশন এজেন্ট হিসাবে হোয়াইট ব্লাড কার্পাসেলের মধ্যে যে বেসোফিল কণিকা থাকে, সেই বেসোফিল নিঃসৃত হেপারিন অ্যান্টি অ্যাগ্লুটিনেশন এজেন্ট হিসেবে কাজ করে। দেখুন এই কোশ্চেনটা কিন্তু বহু পরীক্ষাতে হচ্ছে বারবার ঘুরে ঘুরে এসেছে যে আমাদের দেহের মধ্যে উপস্থিত অ্যান্টি অ্যাগ্লুটিনেশন এজেন্টের নাম কি? মনে রাখবেন হেপারিন। আর কোত্থেকে নিঃসৃত হয়? বেসোফিল থেকে। দেখুন 7 নম্বরে বলছে হুইচ সেল ইজ অর্গানিল ইন সেমি পারমিয়াবেল। এর উত্তর হবে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বলতে সেল মেমব্রেনকে বোঝানো হয় বা কোষ পর্দা, যা লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। এই সেল মেমব্রেনগুলো নিজেদের মধ্যে নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যুক্ত থাকে। সেমি পারমিয়েবল হবার জন্য কিছু সিলেক্টিভ সাবস্টেন্স, মলিকিউল, আয়ন আছে যেগুলো অসমোসিসের মাধ্যমে কোষের মধ্যে যাতায়াত করতে পারে। দেখুন 8 নম্বরে বলছি বিএমডি টেস্টিং ইজ ডান টু ডায়াগনোসিস অফ হুইচ ডিজিজ। এর উত্তর হবে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হলে হাড় ভঙ্গুর হয়ে যায়, বেসিক্যালি হরমোনাল চেঞ্জ বা ক্যালসিয়াম বা ভিটামিনের অভাবজনিত কারণে হয়ে থাকে। এখন এই হরমোনাল চেঞ্জ বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন এবং ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোনের যদি ইরেগুলার সিক্রেট হতে থাকে তখনই অস্টিওপোরোসিস নামক রোগটি হয়, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়। এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বরে বলছে ডারউইন ফিঞ্চেস রেফার টু গ্রুপ অফ হুইচ ক্রিয়েচার্স। এর উত্তর হবে বার্ডস। দেখুন ডারউইন ফিঞ্চেস হচ্ছে 15 রকমের চড়ুই প্রজাতির পাখির একটা গ্রুপ, ঠিক আছে। 10 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য নর্মাল কোলেস্টেরল লেভেল ইন হিউম্যান ব্লাড। এর উত্তর হবে 180 থেকে 200 মিলিগ্রাম পার্সেন্টেজ, ঠিক আছে। এখন দেখুন কোলেস্টেরলের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় না, তখন আমাদের যে রক্ত যে এই যে ধমনীর মধ্যে দিয়ে যে প্রবাহিত হয়, এই ধমনীর মধ্যে অর্থাৎ আর্টারির মধ্যে বেসিক্যালি কোলেস্টেরল ডিপোজিট হতে শুরু করে। এখন বুঝতেই পাচ্ছেন একটা রক্তবাহ বা একটা পাইপ, তার মধ্যে যদি হচ্ছে কি দীর্ঘদিন ডিপোজিট হতে শুরু করে জিনিসপত্র, তাহলে তার হচ্ছে গিয়ে ওয়াটার ফ্লো কমে যাবে। সেরকমই হচ্ছে কি দেহে হচ্ছে ব্লাড আর ঠিকঠাকভাবে সার্কুলেশন করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট হৃৎপিণ্ড আমাদের হার্টে হচ্ছে কম পরিমাণ রক্ত পৌঁছাবে। আর রক্তের মধ্যে কি থাকে? আরবিসি থাকে, রেড ব্লাড কার্পাস। আর এই আরবিসির প্রধান কাজ কি? এই আরবিসি বা রেড ব্লাড কার্পাসের প্রধান কাজই হচ্ছে গিয়ে আমাদের সারা দেহে হচ্ছে গিয়ে অক্সিজেনকে পরিবহন করানো। তার মানে বুঝতে পারছেন যেই মুহূর্তে হার্টে হচ্ছে গিয়ে আপনার রক্ত কম যাচ্ছে মানে আরবিসি কম যাচ্ছে মানে অক্সিজেন কম যাচ্ছে, বেসিক্যালি বিভিন্ন টাইপের হৃদরোগে মানুষ আক্রান্ত হতে থাকবে। এরপরে আসছে 11 নম্বর। দেখুন মেসোথেলিওমা ইজ এ টাইপ অফ ক্যান্সার, দ্য মোস্ট কমন এরিয়া এফেক্টেড। এর উত্তর হবে লাংস। এই ক্যান্সার সম্পর্কে আমরা একটু পরেই একটা কোশ্চেনের সাপেক্ষে খুব ডিটেল আলোচনা করছি, তাই যারা ভাবছেন যে এই প্রশ্নটা কেন আমি ছেড়ে যাচ্ছি সেটার কারণ আছে, আমি একটু পরে সেটাকে নিয়ে খুব ডিটেলে আলোচনা করছি। এরপরে আসছে 12 নম্বর। দেখুন 12 নম্বরে বলতে উইথ হুইচ প্রসেস ডাজ দ্য মাইটোসিস এন্ড। এর উত্তর হবে টেলোফেজ। দেখুন এর যে 4টে যে পর্যায় আছে সেগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ এবং টেলোফেজ। প্রোফেজ মনে রাখবেন এই মাইটোসিসের মধ্যে সবথেকে লার্জেস্ট পর্যায়, আর টেলোফেজেই মনে রাখবেন দুটি অপত্য নিউক্লিয়াস এই ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। 13 নম্বরে বলছে হুইচ ভিটামিন ইজ লায়েবল অ্যান্ড ইজিলি ডিস্ট্রয়েড ডিউরিং কুকিং অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরেজ। দেখুন বেসিক্যালি রান্নার টাইমে বা গরমে উত্তাপে হচ্ছে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়। এর উত্তর হবে ভিটামিন সি। দেখুন ভিটামিন সি, ডি, ই, কে এদের হচ্ছে গিয়ে ফেনোমেনা কি, এদের হচ্ছে কি বৈশিষ্ট্য, এদের কি প্রপার্টিস, এসব নিয়ে হচ্ছে আমরা আগের ভিডিওতে একদম ডিটেলে আলোচনা করেছি। একটা কথা এক্ষেত্রে বলার আছে যে এ, ডি, ই, কে এই যে 4টে ভিটামিন বললাম, এই 4টে ভিটামিনই একমাত্র মনে রাখবেন ফ্যাটে দ্রবণীয়। এরপরে আছে 14 নম্বর। 14 নম্বরে বলছে হুইচ টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন এ স্যাচুরেটেড ফ্যাট। দেখুন এর উত্তর হবে সিঙ্গেল বন্ড। এরপরে আসি 15 নম্বর।
15 নম্বরে বলছে ফর হুইচ ডিজিজ ইজ অঙ্কোজিন রেসপন্সিবল, এর উত্তর হবে ক্যান্সার। দেখুন অঙ্কোজিনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি বিশাল বড়, তা অঙ্কোজিন এক্স্যাক্টলি কি সেটা বোঝার জন্য আমি খুব শর্টে একদম সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন আমাদের প্রত্যেকের শরীরে মনুষ্য শরীরে প্রোটো অঙ্কোজিন নামে এক প্রকারের জিন উপস্থিত থাকে, যা কি করে বেসিক্যালি আমাদের দেহে যত সেল থাকে না তাদেরকে হচ্ছে গ্রো করতে, বৃদ্ধি করতে সাহায্য করে। এখন এই প্রোটো অঙ্কোজিন যেই মুহূর্তে অঙ্কোজিনে পরিবর্তিত হয়, কেন পরিবর্তিত হয়? যদি কোনো টাইপের মিউটেশন, যদি জিন অ্যাম্প্লিফিকেশন বা ক্রোমোজোমের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই যে তিনটে কারণ বললাম, এই তিনটে কারণের জন্য যদি প্রোটো অঙ্কোজিনে পরিণত হয়, তখন দেহের কোনো নির্দিষ্ট স্থানের যে সেল আছে তাদের হচ্ছে গিয়ে খুব অ্যাবনর্মাল কোয়ান্টিটিতে তারা বাড়তে থাকে, এবং অ্যাজ এ রেজাল্ট যে সিচুয়েশন তৈরি হয় তাকে আমরা বলি ক্যান্সার। বেসিক্যালি যে টিউমার সাপ্রেসার জিনগুলো হয় সেগুলোর মধ্যেই মিউটেশন ঘটলে এই ক্যান্সার তৈরি করে থাকে, যেমন BRCA1 জিন, BRCA2 টিউমার সাপ্রেসিভ জিন, বা উদাহরণ হিসেবে বলা যায় MYC অঙ্কোজিন যেটা ব্রেস্ট ক্যান্সার বা প্যানক্রিয়াস ক্যান্সার করে থাকে। অ্যাকচুয়ালি MYC অঙ্কোজিন হচ্ছে রেগুলেটর জিন। এরপরে আসছে 16 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন ফাউন্ড ইউজফুল ইন কিপিং কোলেস্টেরল লেভেল ডাউন, বেসিক্যালি হচ্ছে কোন জিনিসটা খেলে হচ্ছে কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করা যায়, সেটার উত্তর হবে গার্লিক। 17 নম্বর বলছে ক্রোমোজোম আর মেড অফ হুইচ মেন কম্পোনেন্ট, দেখুন এর উত্তর হবে ডিএনএ, যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, যা ফসফেট গ্রুপ, সুগার গ্রুপ এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। এক্ষেত্রে 4 রকমের নাইট্রোজেন বেসকে দেখতে পাওয়া যায়, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন। এক্ষেত্রে একটা ব্যাপার বলার আছে যে নাইট্রোজেন বেসের যে 4টি ভাগ বললাম খুব ভালো করে মনে রাখবেন। পরীক্ষার সময় কিরকম করে কোশ্চেন দেয় জানেন, বলে যে নিচের কোনটি নাইট্রোজেন বেস নেই, বলে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, আর তার মধ্যে হচ্ছে গিয়ে একটা দিয়ে দেয় যেটা হচ্ছে গিয়ে ধরুন নাইট্রোজেন বেস না। কোশ্চেন যদি কঠিন হয় তো এই লেভেলে কঠিন হতে পারে, তা মনে রাখবেন 4টে নাইট্রোজেন বেস কি কি, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন আর হচ্ছে সাইটোসিন। এরপরে আসি 18 নম্বর। 18 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইমিডিয়েট এনার্জি ফর সেলুলার অ্যাক্টিভিটি, এর উত্তর কি হবে? এর উত্তর হবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মেন কাজগুলো হচ্ছে নার্ভ ইম্পালস, মাসেল কন্ট্রাকশন, কেমিক্যাল সিনথেসিস করতে যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে কি এই এটিপি হচ্ছে আমাদের দিয়ে থাকে। এরপরে আসছে 19 নম্বর। 19 নম্বরে বলছে হুইচ পার্ট অফ দ্য সেল ইজ এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস, দেখুন এর উত্তর হবে রাইবোজোম। এই রাইবোজোম সাইটোপ্লাজম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যায়, যাকে আমরা শর্ট ফর্মে বলি ER। 20 নম্বরে বলছে বাই হুম ওয়াজ কলেরা ব্যাসিলাস ডিসকভার্ড, এর উত্তর হবে রবার্ট কচ। এরপর আসছে আমরা 21 নম্বর। 21 নম্বরে বলছে হুইচ ক্যান বি ইউজড ফর বায়োলজিক্যাল কন্ট্রোল অফ মসকিউটো, এর উত্তর হবে গাম্বুসিয়া। গাম্বুসিয়া হচ্ছে বেসিক্যালি এক রকমের মাছ, যেই মাছ হচ্ছে পুকুরে চাষ করলে এরা হচ্ছে মশার যে লার্ভা হয় সেগুলো খেয়ে ফেলে। এইরকম টাইপের কোশ্চেনগুলো সাধারণত এনভায়রনমেন্ট সায়েন্স যখন এরিয়া থেকে কোশ্চেনগুলো তোলে না, তখন এই টাইপের কোশ্চেনগুলো দেয়। 22 নম্বরে বলছে হুইচ ড্রাগ ইজ জেনারেলি ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এর উত্তর হবে মেটফরমিন। এই মেটফরমিন বেসিক্যালি এক রকমের ওরাল ড্রাগ যার অ্যাকচুয়াল নাম হচ্ছে গ্লুকাফেজ। এরপর আছে 23 নম্বর হুইচ অর্গান ডিস্ট্রয়স ওন আউট আরবিসিস ইন দ্য বডি অফ এ ভার্টিব্রেট, দেখুন স্প্লিন অর্থাৎ প্লিহা, এই প্লিহার মধ্যে আমাদের দেহে যত ড্যামেজড আরবিসি হয় না সেগুলো হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়। মানে আমাদের যেরকম কম্পিউটার রিসাইকেল বিন হয়, যে জিনিসটা কাজে লাগে না সেই জিনিসটাকে আমরা ফেলে দিই। একটা আরবিসির আয়ু কতদিন হয়? একটা আরবিসির আয়ু হয় 120 দিনের মতো। এখন এই 120 দিনের যখন কাছাকাছি যখন চলে আসে তখন সেই আরবিসি অর্থাৎ সেই রেড ব্লাড কর্পাসেলের যে অ্যাক্টিভিটি, যে ক্যাপাবিলিটি সেটা কমে যায়। তখন হচ্ছে এই স্প্লিনের মধ্যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে আরবিসিটা ধ্বংস হয়ে যায়। বেসিক্যালি ঘটনাটা ঘটে এরকম যে স্প্লিন সাধারণত ফল্টি আরবিসিকে ধ্বংস করে, আর এই প্রসেসকে বলা হয় হিমোলাইসিস। এখন এই হিমোলাইসিস যদি মাত্রাতিরিক্ত হয় না তখন হিমোলাইটিক অ্যানিমিয়াও হয়ে যায়। যদি কোনো ব্যক্তির দেহে স্প্লিন যদি বেশি পরিমাণ যদি আরবিসি যদি ধ্বংস করতে শুরু করে, যে পরিমাণ আরবিসি তৈরি হচ্ছে তার থেকে বেশি পরিমাণ আরবিসি মেরে দিচ্ছে, তাহলে অবশ্যই হচ্ছে কি অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে। স্প্লিন বা প্লিহার যে সংকীর্ণ গ্যাপ আছে না, স্প্লিনিক সাইনোসয়েড, তার মধ্যে দিয়ে যখন এই ড্যামেজড বা এজড আরবিসি গুলো ফ্লো করে তখন যাওয়ার সময় স্প্লিনিক ম্যাক্রোফেজের মাধ্যমে এই এজড আরবিসি গুলোকে ধ্বংস করে দেয়। এরপরে আসে 24 নম্বর। 24 নম্বরে বলছে হোয়ার ইজ রেসপিরেটরি সেন্টার সিচুয়েটেড, এর উত্তর হবে মেডালা অবলাঙ্গাটা। এখন দেখুন এই রেসপিরেটরি সেন্টারের যে ব্যাকগ্রাউন্ড, এটাও একটা প্রচন্ড কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড, তা সেটাকেও আমি হচ্ছে চেষ্টা করছি আপনাদের সামনে যতটা সহজভাবে সম্ভব তুলে ধরা। দেখুন এই রেসপিরেটরি সেন্টার হলো বেসিক্যালি আ গ্রুপ অফ নিউরন, কিছু পরিমাণ নিউরনের গ্রুপ নিয়ে তৈরি। এই রেসপিরেটরি সেন্টার দুটো থাকে মেডিউলাতে
এবং একটা থাকে পন্সে। এই রেসপিরেটরি সেন্টার বেসিক্যালি কেমো রিসেপ্টর, মেকানো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর থেকে ইনপুটকে রিসিভ করে এবং সেই ইনপুটকে হাইপোথ্যালামাসে পাঠায়। তারপর হাইপোথ্যালামাস সেই ইনপুটকে অ্যানালাইজ করে আমাদের যে হচ্ছে গিয়ে ব্রিদিং রেট অ্যান্ড ডেপথ আছে না, আমরা কতটা জোরে শ্বাস নেব বা কতটা ঘন ঘন শ্বাস নেব, যে রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিথ সেটাকে ক্যালিব্রেট করে, অর্থাৎ এক কথায় রেসপিরেটরি রিদিমকে কন্ট্রোল করে। এখন এই রেসপিরেটরি সেন্টার যেটা মেডুলাতে অবস্থিত সেটা দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি সিস্টেম, যেটা বেসিক্যালি করে কি ইনহেলকে কন্ট্রোল করে, আর আরেকটা হচ্ছে কি ভেন্ট্রাল রেসপিরেটরি সিস্টেম, যেটা করে কি এক্সহেলকে কন্ট্রোল করে। অর্থাৎ প্রথমটা ডরসাল রেসপিরেটরি সিস্টেম আমাদের প্রশ্বাসকে কন্ট্রোল করে এবং ভেন্ট্রাল রেসপিরেটরি সিস্টেম আমাদের নিঃশ্বাসকে কন্ট্রোল করে। আর পন্সে যেটা থাকে সেটা হচ্ছে কি পন্টাইন রেসপিরেটরি গ্রুপ, এ হচ্ছে কি টোটাল যে রেসপিরেটরি যে রিদিম এটাকে টোটাল কন্ট্রোল করে। এখন এই রেসপিরেটরি সেন্টার এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা আমি একটা ছোট্ট খুব মজার উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরুন আপনি জীবনে ফার্স্ট টাইম সুখ টান দিলেন সিগারেটে, কিন্তু আপনার লাংস আপনার সঙ্গ দিল না। সেই মুহূর্তে কি হবে, আপনার লাংসের মধ্যে ছোট ছোট যে মেকানো রিসেপ্টর আছে, সেই মেকানো রিসেপ্টর ক্রেনিয়াল নার্ভ 10 অর্থাৎ ভেগাসকে ট্রিগার্ড করে দেবে। এখন যেই মুহূর্তে ভেগাস ট্রিগার্ড হয়ে যাবে সেই মুহূর্তে সে কিছু ইম্পালস বা সিগন্যাল হচ্ছে কি রেসপিরেটরি সেন্টারে ইনপুট হিসেবে পাঠাবে। এখন রেসপিরেটরি সেন্টার সেটা হাইপোথ্যালামাসে পাঠাবে, হাইপোথ্যালামাস অ্যানালাইজ করে হচ্ছে সঙ্গে সঙ্গে বলবে যে ভাই তুমি ভাই এক্ষুনি যে পরিমাণ ধোঁয়া তুমি ইনহেল করেছো এক্ষুনি তুমি ভাই কেশে বার করে দাও। হাইপোথ্যালামাস থেকে এই ডিসিশন ইম্পালস রাখে আবার রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে মেডুলাতে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে গিয়ে পৌঁছবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি কেশে হোক বা যেভাবে হোক আপনি সেই ধোঁয়াটাকে বার করে দেবেন। তো এই ছিল বেসিক্যালি রেসপিরেটরি সেন্টারের বেসিকের উপর অ্যাব্রিভিয়েশন। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, 25 নম্বরে বলা হচ্ছে হুইচ গ্ল্যান্ড ইন হিউম্যান বডি ইজ পপুলারলি কল্ড অ্যাডামস অ্যাপেল। এটার উত্তর হবে থাইরয়েড। দেখুন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেসিক্যালি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, দেখুন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, ক্যালসিটোনিন, যেটা 32টি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ পেপটাইড হরমোন, এই সমস্ত হরমোনের সিক্রেশন হয়ে থাকে। 26 নম্বরে বলছে আলট্রা ফিল্টারিং ইউনিট অফ কিডনি ইজ নোন বাই হুইচ নেম। এর উত্তর হবে নেফ্রন। প্রতিটি বৃক্ক বা কিডনি প্রায় 10 লাখের মতো নেফ্রন দিয়ে তৈরি হয়। এই নেফ্রন প্রধানত ম্যালপিজিয়ান কার্পাসাল বা ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালিকা দিয়ে তৈরি হয়। কিডনির গঠনগত কার্যগত একক যা মূত্র তৈরিতে বিশেষভাবে সাহায্য করে থাকে তাকেই বলা হয় অ্যাকচুয়াল নেফ্রন। এরপরে আমরা আসছি 27 নম্বর। 27 নম্বরে বলছে দ্য স্যালাইভা হেল্পস ইন দ্য ডাইজেশন অফ হুইচ থিং। এর উত্তর হবে স্টার্চ অর্থাৎ শ্বেতসার জাতীয় খাদ্য। দেখুন অ্যামাইলোলাইটিক এনজাইম টায়ালিন থাকে এই স্যালাইভা গ্ল্যান্ডে, যা শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এরপরে আসি 28 নম্বর। 28 নম্বরে বলছে কন্ট্রাকশন অফ হার্ট ইজ নোন অ্যাজ। এর উত্তর হবে সিস্টোল। দেখুন সিস্টোল হচ্ছে অলিন্দ নিলয়ের যে সংকোচন তাকে বলা হয় সিস্টোল। এটা 0.3 সেকেন্ডের জন্য স্থায়ী হয়, আর ডায়াস্টোল হচ্ছে কি 0.5 সেকেন্ডের জন্য স্থায়ী হয়। ডায়াস্টোল অর্থাৎ অলিন্দ নিলয়ের যে প্রসারণ। 29 নম্বরে বলছে বাই হুইচ ক্যান ফিটাস ডেভেলপমেন্ট ইন ওমেন্স ওম্ব ক্যান বি অ্যাসার্টেইনড। দেখুন এর উত্তর হবে আল্ট্রাসাউন্ড। দেখুন আল্ট্রাসাউন্ড বেসিক্যালি হাই ফ্রিকোয়েন্সি প্রায় 1 থেকে 5 মেগাহার্টজের একটা সাউন্ড ওয়েভ হয়। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আনবর্ন যে বেবি হয় তার গ্রোথনেস ঠিকঠাক হচ্ছে কিনা সেটা জানার জন্যই এই আল্ট্রাসাউন্ডকে ইউজ করা হয়। বেসিক্যালি এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সফট টিস্যু ওরিয়েন্টেড স্ট্রাকচার যেমন গল ব্লাডার, লিভার, কিডনির ইমেজকে তৈরি করা হয়। একটা কথা মনে রাখবেন, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যে ছবি বা যে পিকচারকে জেনারেট করা হয় তাকেই কিন্তু বলা হয় সোনোগ্রাম। এরপরে আসছে 30 নম্বর। 30 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি। এর উত্তর হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। দেখুন এটা যদি সেলসিয়াসে উত্তরটা চায় তখন তার উত্তর হবে 36.5 থেকে প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াসের মতো আমাদের নর্মাল বডি টেম্পারেচার। এরপর আসছে 31 নম্বর। হুইচ মাসেল ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল ইন দ্য হিউম্যান বডি। এর উত্তর হবে জ মাসেল, যাকে অ্যাকচুয়াল বলা হয় ম্যাসিটার মাসেল। এই ম্যাসিটার মাসেলকে বলা হয় আমাদের শরীরে যত মাসেল আছে না তার মধ্যে সব থেকে শক্তিশালী মাসেল। এরপর আসছে 32 নম্বর। দেখুন 32 নম্বরে বলছে হোয়ার ডু সোয়েট গ্ল্যান্ড অকার্স ইন গ্রেটেস্ট নাম্বার। এর উত্তর হবে আর্মপিট অর্থাৎ আমরা যাকে বগল বলে চিনে থাকি। দেখুন এই সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি যেটা হয় সেটা আমাদের বডির টেম্পারেচারকে ক্যালিব্রেট করে থাকে। আমাদের দেহ থেকে যে সোয়েট গ্ল্যান্ড থাকে এখান থেকে যখন ঘাম বেরিয়ে যায় তার ফলস্বরূপ এই স্কিন সারফেস এরিয়া থেকে এই ঘাম হচ্ছে গিয়ে লিনতা বা ল্যাটেন্ট হিটকে গ্রহণ করে এবং এরপরে হচ্ছে সেখান থেকে ইভাপোরেট হয়ে যায়, ফলে সেই যে স্কিন সারফেস এরিয়া সেটা ঠান্ডা হয়ে যায়। এরপরে আসছে 33 নম্বর। 33 নম্বরে বলছে
হুইচ লোব অফ দ্য হিউম্যান ব্রেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিয়ারিং? দেখুন এর উত্তর হবে টেম্পোরাল লোব। 34 নম্বরে বলছে ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ টিউমেরিক অবটেইনড? অর্থাৎ যে আমরা যে হলুদ খাই সে হলুদ কোথা থেকে পাওয়া যায়? দেখুন এর উত্তর হবে স্টেম বা কাণ্ড। একটা ব্যাপার মনে রাখবেন, গাজর হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল রুট অর্থাৎ মূল, আর আদা হচ্ছে অ্যাকচুয়াল স্টেম অর্থাৎ কাণ্ডের মডিফিকেশন রূপ, যাকে আমরা রাইজোম নামে চিনে থাকি। 35 নম্বরে বলছে হুইচ ইজ দ্য সায়েন্টিস্ট হু এক্সপ্লেইনড অ্যাবাউট ব্লাড সার্কুলেশন ফর দ্য ফার্স্ট টাইম? এর উত্তর হবে উইলিয়াম হার্ভে। এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন, কার্ল ল্যান্ডস্টাইনার ব্লাড সার্কুলেশনের উপর ডিপেন্ড করে প্রথম ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল, অর্থাৎ ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল কার্ল ল্যান্ডস্টাইনার, আর ব্লাড সার্কুলেশনকে প্রথম হচ্ছে এক্সপ্লেন করেছিল উইলিয়াম হার্ভে। 36 নম্বরে বলছে হুইচ অর্গানিজম ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রিপারেশন অফ অ্যালকোহল? এর উত্তর হবে ব্যাকটেরিয়া। দেখুন বিভিন্ন শস্যকণা, ফল, সবজিকে পচিয়ে ইস্ট বা ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন অর্থাৎ সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যালকোহলকে তৈরি করা হয়। ব্যাকটেরিয়া যখন সুগারের সাথে রিয়াকশন করে তখন বাই প্রোডাক্ট হিসেবে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে। এরপর আসছে 37 নম্বর, বাই হুইচ নেম পেসমেকার ইজ অলসো নোন? এর উত্তর হবে এসএ নোড। দেখুন এই এসএ নোডকে আমি খুব ডিটেলে বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব সোজা হবে, কারণ এসএ নোড বা এভি নোড খুবই কমপ্লিকেটেড জিনিস। দেখুন এসএ নোডের ফুল ফর্ম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এই সাইনো অ্যাট্রিয়াল নোড কি করে? এক রকমের ইম্পালসকে জেনারেট করে। এখন এই ইম্পালসকে জেনারেট করার ফলে অলিন্দ বা অ্যাট্রিয়ামের মধ্যে কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন দেখতে পাওয়া যায়। এখন এই এসএ নোড পরবর্তীকালে এভি নোড অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোডে পরিণত হয়। এখন এই অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোডে যেই মুহূর্তে কনভার্ট হচ্ছে সেই মুহূর্তে কি হয়? ইম্পালসের গতি কমে যায়। কারণ দেখুন উপরের যে অলিন্দ আছে তাকে তো সম্পূর্ণভাবে কন্ট্রাকশন হতে হবে, তাকে তো সম্পূর্ণভাবে সংকুচিত হতে হবে, তাহলে তো রক্ত হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে ঠিকঠাকভাবে ঢুকতে পারবে। এখন অলিন্দ সম্পূর্ণ সংকোচন তথা কন্ট্রাকশনের পর যখন অলিন্দ থেকে রক্ত নিলয়ে ঢুকতে পারে তখন কি হয়? এভি নোড বান্ডিল অফ হিজ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে দিয়ে পার্কিনজি ফাইবারে পৌঁছয়, যা আলটিমেটলি যে আমাদের যে হার্ট মাসেল আছে এই হার্ট মাসেলের কন্ট্রাকশন করে। ফলস্বরূপ কি হয়? রক্ত অ্যাওর্টা ও পালমোনারি আর্টারির দিকে এগিয়ে যায়। 38 নম্বরে বলছে সিলিকোসিস ইজ এ, দেখুন এটা এক রকমের লাং ডিজিজ। এই লাং ডিজিজটা হয় কখন? যদি কোনো ব্যক্তি ক্রিস্টালাইন সিলিকা ডাস্ট দীর্ঘদিন ধরে ইনহেল করতে থাকে, তার যে লাংসের যে প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো ব্লক হতে শুরু করে এবং সেখান থেকে যে হচ্ছে গিয়ে লাংসের ডিজিজ হয় সেটাকে আমরা সিলিকোসিস রোগ নামে চিনে থাকি। এরপরে আসি 39 নম্বর। 39 নম্বরে বলছে হুইচ 3 ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস আর এসেনশিয়াল ফর হিউম্যান? এর উত্তর হবে কপার, জিঙ্ক আর আয়োডিন। 40 নম্বরে বলছে হু আর মোর লাইকলি টু গেট টেপ ওয়ার্ম? এর উত্তর হবে পর্ক ইটার, যারা শুকরের মাংস খায়। শুকরের দেহে টিনিয়া সোলিয়াম এবং গরুর দেহে টিনিয়া স্যাজিনাটা নামে দু রকমের ফিতাকৃমি পাওয়া যায়। এখন এই টিনিয়া সোলিয়ামের লার্ভাযুক্ত যে শুকরের মাংস হয় তাকে বলা হয় মিজলি পর্ক। 41 নম্বরে বলছে দ্য ফেমাস বাবেল বেবি ডিজিজ ইজ সো কল্ড বিকজ। দেখুন বাবেল বেবি ডিজিজটা প্রধানত কি সেটা আগে আমাকে জানতে হবে। দেখুন এই বাবেল বেবি ডিজিজের যে বাবেল বেবি এই নামটা এসেছে এই ডিজিজের যে ট্রিটমেন্ট যেভাবে হয় তার উপর ডিপেন্ড করে। হয় কি কিছু কিছু বাচ্চা জন্মগত কারণে তার মধ্যে ইমিউনিটি সেল ডেভেলপ করে না বা ইমিউনিটি সেল কিছু পরিমাণ থাকে না, বা অনেকের ক্ষেত্রে ইমিউনিটি একেবারেই থাকে না। সেই রকম সময়ে সেই শিশুকে একটা স্টেরাইল কন্ডিশন অর্থাৎ স্টেরাইল এনভায়রনমেন্টে রাখতে হবে। সেই জন্য একটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের বিশাল বড় বাবেলের মধ্যে তাকে দীর্ঘদিন রেখে দেওয়া হয় এবং সেখান থেকে এই রোগের নাম দেওয়া হয়েছে বাবেল বেবি ডিজিজ। এরপরে আসি 42 নম্বর। হুইচ কেমিক্যাল ইজ মোস্ট সুটেবল টু কন্ট্রোল স্টোরেজ ইনসেক্ট অন স্মল স্কেল? এর উত্তর হবে বিএইচসি, যাকে আমরা বেনজিন হেক্সাক্লোরাইড নামেও জেনে থাকি বা চলতি ভাষায় গ্যামাক্সিন নামেও জেনে থাকি। 43 নম্বরে বলছে বাই হুইচ অ্যালগি ইজ নাইট্রোজেন ফিক্সেশন ইজ ডান? এর উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া। এরকম সায়ানোব্যাকটেরিয়ার কয়েকটা উদাহরণ কি কি, যেমন ধরুন নস্টক, অসিলেটোরিয়া ইত্যাদি। 44 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশন অফ এনিমেলস অ্যান্ড প্ল্যান্টস টু দেয়ার সারাউন্ডিং কল্ড? এর উত্তর হবে ইকোলজি। এরপরে আসছে 45 নম্বর। 45 নম্বরে বলছে ইন হিউম্যান বিংস হোয়াট ইজ দ্য ওপেনিং অফ দ্য স্টমাক ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন? এর উত্তর হবে পাইলোরাস। দেখুন স্টমাকের সব থেকে দূরবর্তী পার্ট যেটা ডিওডেনামের সাথে যুক্ত হচ্ছে সেটাকেই বলা হয় পাইলোরাস। এই পাইলোরাস দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে গিয়ে অ্যান্ট্রাম আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে পাইলোরিক ক্যানেল। এই অ্যান্ট্রাম বেসিক্যালি পাকস্থলীর সাথে যুক্ত থাকে আর পাইলোরিক ক্যানেল হচ্ছে গিয়ে ডিওডেনামের সাথে যুক্ত থাকে।
এরপর আছে 46 নম্বর, অর্নিথোফিলি ইজ এফেক্টেড বাই, এর উত্তর হবে বার্ডস, অর্নিথো অর্থাৎ বার্ড। এরপর আছে 47 নম্বর, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ লিডস টু ডেন্টাল ক্যাভিটি, দাঁতে পোকা বা দাঁতে যে ক্যাভিটি তৈরি হয় সেটা কেন হয়, সেটা হচ্ছে কি হয় ফ্লুওরিনের অভাবে। দেখুন ফ্লুওরিন দাঁতের ইনামেলের যে ডিমিনারালাইজেশন হয় সেটাকে রেজিস্ট করতে সাহায্য করে, অর্থাৎ ক্যালসিয়ামের মতো বিভিন্ন ইম্পর্টেন্ট যে মিনারেল থাকে না এদের ক্ষয়কে রোধ করে, ফলে দাঁতের ক্যাভিটি বা দাঁতের ক্ষয় দেরিতে হয়। এরপরে 48 নম্বরে আসছে ইন হুইচ অ্যান্টিবডি ফর্মেশন টেক্স প্লেস, এর উত্তর হবে ব্লাড প্লাজমা। দেখুন এক্সটার্নাল প্রোটিনধর্মী পদার্থ যা অ্যান্টিজেন নামে পরিচিত জীবদেহে প্রবেশ করলে তা আরবিসির কোষ পর্দার গায়ে অ্যান্টিবডি তৈরি করে থাকে। এরপর 49 নম্বর, হুইচ সেল অর্গানিল ইজ রেসপন্সিবল ফর সেলুলার রেসপিরেশন, এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এবং আজকের সবথেকে শেষ প্রশ্ন 50 নম্বর প্রশ্নতে বলা হয়েছে হুইচ পার্ট অফ দ্য পিচার প্ল্যান্ট বিকামস মডিফাইড ইনটু পিচার, এর উত্তর হবে লিফ। দেখুন সাধারণত শুষ্ক অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে জলের পরিমাণ খুবই কম সে সমস্ত অঞ্চলে গাছ বাষ্পমোচনকে রোধ করার জন্য কি করে, তার যে পাতাগুলো আছে না সেগুলো আস্তে আস্তে কাঁটায় পরিণত হয়। তো এই ছিল আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন সম্পর্কে খুব ডিটেল আলোচনার উপর ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, এবং বংডেমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।